আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 12তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পেলে কমেন্ট করবে। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের 12 নম্বর অধ্যায়। এটি আমাদের থিওরির সর্বশেষ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইন্টারফেস অ্যান্ড ডেলিগেটস। আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে সকল কন্টেন্টস গুলো এখানে দেওয়া রয়েছে। আজকের এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানবে, ইন্টারফেস কি সেটা সম্পর্কে জানবে, ডেলিগেট কি সেটা সম্পর্কে জানবে। এছাড়া এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা বলতে পারবে। ইন্টারফেস, ডেলিগেট ব্যবহার করে তোমরা C# প্রোগ্রাম লিখতে পারবে। ইন্টারফেসের মাধ্যমে তোমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমরা প্রথমেই দেখব যে ডিসক্রাইব ইন্টারফেস ইন C#। ইন্টারফেসটা কি সেটা আসলে আমাদের জানা প্রয়োজন। ইন্টারফেস হচ্ছে একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইন্টারফেস হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অনেকটা অনুরূপ। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে পড়েছিলাম। ক্লাসের মতো ইন্টারফেসের মেথড, প্রপার্টিজ, ইভেন্টস এবং ইন্ডেক্সার্স এর মেম্বার হিসেবে বিবেচিত হয়, কিন্তু উক্ত মেম্বার সমূহকে অ্যাক্সেস করার মতো প্রয়োজনীয় নিজস্ব উপাদান থাকে না, বরং এটি অন্য কোনো ক্লাস বা স্ট্রাকচারের অন্তর্গত উপাদানসমূহের সাহায্যে নির্বাহ কাজ সম্পন্ন করে থাকে। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে ইন্টারফেস সম্পর্কে, যেটা আমাদের জানা প্রয়োজন। ইন্টারফেস নির্দিষ্ট করে কোনো ক্লাসের একটি কি করা উচিত এবং কি করা উচিত না সেটাকে স্পেসিফাই করে বা নির্দিষ্ট করে। এরপরে ইন্টারফেসের প্রাইভেট মেম্বার থাকে না। বাই ডিফল্ট ইন্টারফেসের সকল মেম্বারগুলো পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট হয়। ইন্টারফেসকে ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে ডিফাইন করতে হয়। ইন্টারফেস এই শব্দটি হচ্ছে একটি কিওয়ার্ড। ইন্টারফেস ফিল্ড ধারণ করতে পারে না, কারণ তারা ডেটা এর একটি নির্দিষ্ট ইমপ্লিমেন্টেশন রিপ্রেজেন্ট করে। এছাড়াও আমরা ক্লাসের মাধ্যমে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, সেটাকে আমরা ইন্টারফেসের মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। সিনট্যাক্স ইন্টারফেসের ডিক্লারেশন। সিনট্যাক্সটা আমাদের জানা দরকার। প্রথমে আমরা ইন্টারফেস লিখব, তারপরে ইন্টারফেসের একটি নাম থাকবে, তারপরে ব্র্যাকেট দিব, এবার ডিক্লেয়ার ইভেন্টস থাকবে, ডিক্লেয়ার ইন্ডেক্সার থাকবে, ডিক্লেয়ার মেথডস থাকবে, ডিক্লেয়ার প্রপার্টিজ থাকবে। তারপরে আমাদের এই যে ব্রাসটা সেটাকে আমরা কমপ্লিট করব। এরপর আমরা দেখব যে ইমপ্লিমেন্টিং অ্যান ইন্টারফেস। একটি ইন্টারফেসকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। কোনো একটি ক্লাস অথবা স্ট্রাকচার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, সেটাকে কোলন এই সিম্বল ব্যবহার করে, যার সিনট্যাক্স হচ্ছে ক্লাস অথবা স্ট্রাকচারের নাম থাকবে, তারপরে থাকবে কোলন, তারপরে থাকবে ইন্টারফেসের নেম। তাহলে আমাদের এই সিনট্যাক্সটা এবং যে ইমপ্লিমেন্ট কিভাবে আমরা করতে পারি, এই দুটি বিষয় আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্রোগ্রামে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব যে
প্রিপেয়ার এ প্রোগ্রাম ইউজিং ইন্টারফেস, ইন্টারফেসের মাধ্যমে আমরা একটি প্রোগ্রাম করব। তা প্রথমেই আমরা জানি যে আসলে আমরা ইউজিং সিস্টেম লিখব সব সময়। এখন আমরা ইন্টারফেসটাকে ডিক্লেয়ার করব প্রথমে, যে আমরা এই ইন্টারফেস লিখলাম, ইন্টারফেসের নাম হচ্ছে inter1। তা আমরা বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে আবার একটু বলি, যে ইন্টারফেসটা কি অনেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি, এটি হচ্ছে একটি রেস্ট্রিক্টেড ক্লাস যা অবজেক্ট তৈরি করার জন্য ব্যবহৃত হয় না, এটিকে অ্যাক্সেস করার জন্য অন্য ক্লাস থেকে ইনহেরিট করতে হয়। শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে আমরা লিখতে পারি, কিন্তু এই মেথডের কি থাকে না, কোনো কিন্তু বডি থাকে না কিন্তু। তাহলে এখানেও কিন্তু আমরা ইন্টারফেসের মধ্যে কিন্তু আমরা একটা মেথড লিখলাম ভয়েড ডিসপ্লে, তার কিন্তু এখানে বডি কিন্তু নেই, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে কোথায়, ক্লাসের মধ্যে। তো এখন আমরা একটি ক্লাস নিলাম, ক্লাস টেস্ট ক্লাস। আমরা একটু আগে বলেছিলাম আমরা কোলন ব্যবহার করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এই হচ্ছে আমাদের সেই ক্লোন। তারপরে আমরা ইন্টারফেসের নামটা লিখবো, এখানে আমাদের ইন্টারফেস, এই যে ইন্টারফেসটা সেটাই আসলে এই। এরপরে আমরা এই মেথডটি কি আসলে কি করব, আমরা এখানে শুধু আমরা ডিক্লেয়ার করেছি, এখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। যেমন আমরা ভয়েড ডিসপ্লে এই মেথডটি এখানে নিয়ে আসলাম, এখানে আমরা মেসেজ শো করলাম যে হ্যালো বাংলাদেশ। তাহলে কি হলো, আমরা ইন্টারফেসের যে মেথডটাকে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম হচ্ছে একটি ক্লাসের মাধ্যমে। এরপরে আমরা এটাকে যে ভয়েড মেইন মেথডের মাধ্যমে আমরা কি করব, আমরা টেস্ট ক্লাসের একটি অবজেক্ট নিব টি নামে, t.display যদি আমরা করি তাহলে কি হবে, আমরা আউটপুটে আসলে হ্যালো বাংলাদেশ এই মেসেজটি আসলে আমরা পাবো। তাহলে খুব সিম্পল প্রোগ্রাম এটা, যে আমরা কিভাবে একটি ইন্টারফেসকে ডিক্লেয়ার করতে পারি এবং সেই ইন্টারফেসটাকে আমরা একটি ক্লাসের মধ্যে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই বিষয়টি আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিষয়টি অনেক সহজ। আমরা পূর্বের অধ্যায়ে যে মাল্টিপল ইনহেরিটেন্সকে কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি, বা এটাকে কমপ্লিট করতে হলে আমরা বলেছিলাম যে ইন্টারফেস প্রয়োজন। মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা ইন্টারফেসের মাধ্যমেই শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে পারি। তা আমরা এখন সেই বিষয়টিকেই দেখব, যে আমরা কিভাবে, কারণ মাল্টিপল ইনহেরিটেন্স কিন্তু সি শার্প সাপোর্ট করে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় ইন্টারফেসের মাধ্যমে। তা আমরা এখন প্রোগ্রামটি দেখি। যা প্রথমে ইন্টারফেস নিলাম ডেম নামে, তার একটি মেথড রয়েছে কল, এই হচ্ছে আমাদের একটি ইন্টারফেস। আর একটি ইন্টারফেস হচ্ছে ডেম2 নামে, যার একটি মেথড রয়েছে শো নামে। একটি ক্লাস নিলাম ক্লাস str, আমরা ক্লোনের মাধ্যমে তাকে কি করব, আমরা ইমপ্লিমেন্ট করব বা ইনহেরিট করব। তাহলে আমরা কি করব, আমরা ইন্টারফেস আমাদের এটিকে আমরা নিয়ে আসলাম এবং আমরা এটিকেও নিয়ে আসলাম। এরপরে আমরা কল মেথড এবং শো মেথডকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। যে ভয়েড কল, এটি মেসেজ শো করলাম আমরা কল মেথড, আর শো এর জন্য আমরা লিখলাম শো মেথড। নতুন আরেকটি ক্লাস নিলাম ডেমো নামে, তাহলে আমরা কোন ক্লাসের অবজেক্ট নিব, str ক্লাসের। তাহলে str ক্লাসের আমরা একটি অবজেক্ট নিলাম st নামে, তাহলে st এর মাধ্যমে আমরা কল এবং শো মেথডকে কল করলাম st.call st.show। তাহলে আমরা আউটপুটে কি পাবো, কল মেথড পাবো এবং শো মেথড পাবো। তাহলে কিন্তু আমরা ইন্টারফেসের মাধ্যমে কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হলো। তাহলে আমরা এই পদ্ধতিতে কিন্তু আমরা যেহেতু আমাদের সি শার্প মাল্টিপল ইনহেরিটেন্সকে সে সাপোর্ট করে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় ইন্টারফেসের মাধ্যমে। আমরা ইন্টারফেসের মাধ্যমে এভাবেই আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তোমরা বাসায় বসে বিষয়গুলো করলে কিন্তু তোমাদের আরো ক্লিয়ার হবে। বিভিন্নভাবে তোমরা এক্সাম্পলগুলো করতে পারো, যেমন তোমরা সাম মেথড নিতে পারো, তোমরা সাবস্ট্রাক্ট নিতে পারো, তারপরে মাল্টিপ্লিকেশন নিতে পারো, বিভিন্ন ধরনের ইন্টারফেস নিতে পারো, নিয়ে তারপর একটি ক্লাসের মধ্যে তাকে ইমপ্লিমেন্ট তোমরা করতে পারো। এরপরে আমরা দেখবো যে মেনশন দা ইউজ অফ ইন্টারফেস এট রান টাইম। যে সি শার্পে রান টাইম পলিমরফিজম বাস্তবায়নের জন্য ইন্টারফেস ব্যবহার করা হয়। আমরা ইন্টারফেসে মেথড, ইভেন্ট, প্রপার্টিজ, ইন্ডেক্সার্স অ্যাড করতে পারি। একাধিক ইন্টারফেস
যেমন একই মেথড বা রান টাইম পলিমরফিজম বাস্তবায়ন করে একাধিক ইন্টারফেসকে একটি ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি। দুটি ইন্টারফেস তৈরি করি এবং আমরা এখন যেটা দেখব যে দুটি আমরা ইন্টারফেস তৈরি করব এবং উভয় ইন্টারফেসের মেথডকে আমরা সেম রাখবো এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব একই ক্লাসের মধ্যে। তাহলে আমি এখানে প্রথমেই দেখালাম যে তোমাদের একটি ইন্টারফেস 1 এর মধ্যে ibase1 যার একটি মেথড রয়েছে void message। এরপর ইন্টারফেস 2 যার ইন্টারফেসের নাম হচ্ছে ibase2 এবং মেথডের নাম কিন্তু সেম রাখলাম, void message রাখলাম। এরপর এটাকে কি করলাম, আমরা ইমপ্লিমেন্ট করলাম, ক্লাস নিলাম চাইল্ড নামে, এই কোলন ব্যবহার করে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম ibase1 ibase2। এরপরে আমরা কি করলাম, এই যে মেসেজটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম এখানে, এই যে ইন্টারফেসের যে এটাকে আমরা ভয়েড মেসেজ, তার অধীনে আমরা যে একটি স্টেটমেন্ট লিখলাম শুধুমাত্র যে হ্যালো মাল্টিপল ইনহেরিটেন্স। এরপরে আমরা আরো একটি ক্লাসের অধীনে আমরা এটাকে যদি চাইল্ড ক্লাসের অবজেক্ট নিয়ে আমরা এই মেসেজটাকে কল করে কিন্তু আমরা আউটপুট পেতে পারি। তো এখানে দেখাবার যে বিষয়টি হচ্ছে যে আমরা দুটি ইন্টারফেসের একই মেথডকে আমরা একটি ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এটি হচ্ছে বিষয়। তো এই ওয়েতে আসলে আমরা রান টাইম পলিমরফিজমকে আমরা বাস্তবায়ন করতে পারি। এরপরে আমরা দেখব যে ডিক্লেয়ার ডেলিগেটস কি জিনিস সেটা আমরা এখন দেখব। আমরা যদি কোনো ফাংশনকে প্যারামিটার হিসেবে পাস করতে চাই, সি# কিভাবে কলব্যাক ফাংশন বা ইভেন্ট হ্যান্ডলার পরিচালনা করে, তার উত্তর হচ্ছে ডেলিগেটের মাধ্যমে সে কলব্যাক ফাংশন বা ইভেন্ট হ্যান্ডলার এগুলো সে পরিচালনা করে। ডেলিগেট হচ্ছে একটি অবজেক্ট যেটি মেথডকে রেফার করে। সুতরাং যখন একটি ডেলিগেট তৈরি করা হয় তখন একটি অবজেক্ট তৈরি হয় এবং অবজেক্টটি একটি মেথডের রেফারেন্সকে হোল্ড করে থাকে। ডেলিগেট শব্দটি কিন্তু একটি কিওয়ার্ড। ডেলিগেট এমন একটি উপায় প্রদান করে যা কোনো ইভেন্ট ট্রিগার করার সময় কোন পদ্ধতি কল করতে হবে তা জানায়। আমরা তিনটি পদ্ধতিতে ডেলিগেটের সাথে কাজ করার সময় তিনটি পদক্ষেপ জড়িত রয়েছে। একটি হচ্ছে ডিক্লেয়ার ডেলিগেট, আরেকটি হচ্ছে সেট এ টার্গেট মেথড, ইনভোক এ ডেলিগেট। এই তিনটি পদক্ষেপ এর সাথে কিন্তু জড়িত রয়েছে। সিনট্যাক্স যদি আমরা দেখি তাহলে কি হবে, যে আমরা জানি যে আমাদের সবসময় কিন্তু আমাদের সিনট্যাক্সকে আমাদের মনে রাখতে হবে। সিনট্যাক্স যদি আমরা মনে রাখতে পারি তাহলে কি হবে, সেটাকে আমরা কিন্তু প্রোগ্রামের মধ্যে আমরা সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবো। প্রথমেই রয়েছে অ্যাক্সেস মডিফায়ার। যেমন অ্যাক্সেস মডিফায়ার আমরা কি দেই, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড এগুলো দেই। তারপরে কি দেব আমরা, ডেলিগেট, তারপর রিটার্ন টাইপ থাকবে, তারপরে ডেলিগেটের নাম থাকবে, তারপরে থাকবে প্যারামিটার থাকবে। উদাহরণ হিসেবে আমি লিখলাম যে অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে পাবলিক, ডেলিগেট তো ডেলিগেট থাকবে, রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, ডেলিগেটের নাম হচ্ছে মাই ডেলিগেট, আর প্যারামিটার হচ্ছে স্ট্রিং এমএসএসজি। তা আমরা এই পদ্ধতিতেই কিন্তু আমরা ডেলিগেটকে আমরা ডিক্লেয়ার করতে পারি। এছাড়াও আমরা যখন ডেলিগেটের যখন একটি অবজেক্ট নিব তখন ডেলিগেট, তারপরে হচ্ছে আমরা সেই যে ব্যবহার করব ফাংশন সিগনেচার সেটাকে আমরা ব্যবহার করব এবং অবশ্যই ফাংশন সিগনেচার মাস্ট ম্যাচ উইথ ডেলিগেট সিগনেচারের সাথে সেটাকে মিলতে হবে। এখন ডেলিগেট ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম দেখি, তাহলে আমাদের ডেলিগেট কিভাবে আমরা ব্যবহার করব সেই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। তা প্রথমেই আমরা লিখলাম ইউজিং সিস্টেম, এটা তো আমরা সবসময় লিখবো। নেম স্পেস লিখলাম, একটি ক্লাস লিখলাম যে ক্লাসের অধীনে আমরা লিখব। তো এখন আমরা ডেলিগেট ডিক্লেয়ার করলাম যে পাবলিক ডেলিগেট ভয়েড অ্যাড নাম, তার মধ্যে প্যারামিটার রয়েছে ইন্টিজার এবি। আরেকটি ডেলিগেট ডিক্লেয়ার করলাম সাব নাম ইন্টিজার এ, ইন্টিজার বি।
এরপরে মেথড ডিক্লেয়ার করলাম একটি সাম নামে, ইন্টিজারে তার প্যারামিটার রয়েছে ইন্টিজার এ বি, এখানে একটি মেসেজ শো করলাম, এই মানগুলো আসলে এখান থেকে আসবে, আমরা ধারাবাহিকভাবে দেখব। তারপরে হচ্ছে আমরা সাবট্রাক্ট আরেকটি মেথড, তারও একই রকমের রয়েছে, সেই মেসেজটি শো করবে। তো এখন কি হবে, আমরা যে মেইন মেথডে আমরা কি নিব, এই ক্লাসের একটি অবজেক্ট নিব ওবিজি। এরপর আমরা আমাদের যে ডেলিগেট রয়েছে সেই ডেলিগেটের আমরা অবজেক্ট নিব, সেটা হচ্ছে del অবজেক্ট 1 এবং এটা হচ্ছে অবজেক্ট 2, এবং এই ক্লাসের অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো, এই যে ক্লাসের অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা এই যে সাম মেথডকে কিন্তু আমরা এখানে কল করলাম, আবার এখানে আবার এই অবজেক্টের মাধ্যমে আমরা সাবট্রাক্টে কল করলাম। এরপরে আমরা যে প্যারামিটারের মাধ্যমে যে মান পাঠাবো সেই ডেলিগেটের অবজেক্টের সাহায্যে কিন্তু আমরা এই মেথডগুলোতে আমরা মান পাঠাবো। এই যে del অবজেক্ট 1 আমরা 10 100 এবং 40, তাহলে কি হবে, এই মানটি কিন্তু আসলে এখানে যাবে, তারপরে আসলে যাওয়ার পরে কিন্তু ক্যালকুলেশন হওয়ার পরে কিন্তু আমরা 140 কিন্তু আমরা পাবো যখন এই লাইনটি যখন আমাদের এক্সিকিউট হবে। আবার যখন আমরা এই মানটি যখন আবার এখানে যাবে তখন কিন্তু আমরা পাবো, এখানে 0 হবে 40, তখন কিন্তু আমরা পাবো 40 পাবো। আমরা যদি এই পদ্ধতি অবলম্বন না করি তাহলে আমরা কি করতে পারি, ইনভোক মেথডের মাধ্যমে, যেটা আমি কমেন্টের মাধ্যমে দেখিয়েছি, ইনভোক মেথডের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলোকে আমরা পাস করাতে কিন্তু আমরা পারি। তাহলে আমরা এই পদ্ধতিতেই কিন্তু আমরা ডেলিগেটকে আমরা ইউজ করতে পারি। তোমরা বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে, তোমরা সে সকল উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং দেখবে, তোমরা আশা করি তোমরা সেগুলো পারবে। তোমাদের কিছু বাড়ির কাজ দেয়া রয়েছে, তোমরা এই বাড়ির কাজগুলো তোমরা লিখবে, তোমাদের শ্রেণী শিক্ষক এই কাজগুলো দেখবেন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। এবং যেহেতু আমাদের আজকে থিওরির সর্বশেষ ক্লাস, আমাদের 12তম অধ্যায়, যেমন আমরা প্রথম থেকে যদি আমরা চিন্তা করি আমরা আসলে কি কি জিনিস আমরা দেখেছিলাম। প্রথম অধ্যায় ছিল আমাদের যে ওভারভিউ ছিল, সি শার্প প্রোগ্রামিং কি জিনিস, তারপরে হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক কি জিনিস, সেখানে কিন্তু আমরা ফিচারগুলো সি শার্পের শিখেছি, সি শার্প প্রোগ্রাম, তারপর .NET ফ্রেমওয়ার্ক কি জিনিস সেটা কিন্তু আমরা জেনেছি। এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের ব্রেনে রাখতে হবে। তারপরে আমরা CLR কি সেটা আমরা জেনেছিলাম, তারপরে আমরা আইডি কি সেটা আমরা জেনেছি, তারপর ফ্রেমওয়ার্ক, ক্লাস, লাইব্রেরি কি, এগুলো কিভাবে কাজ করে। তারপরে কিন্তু আমরা পড়েছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, কিন্তু আমরা সে সকল বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা পড়েছিলাম সেগুলোর কিন্তু আমরা প্রতিটার কিন্তু আমরা এক একটি অধ্যায় পেয়েছি, আমরা সেই সকল অধ্যায়গুলো কিন্তু আমরা দেখলাম, এই লাস্টের অধ্যায়গুলোতে কিন্তু আমাদের ছিল। তাহলে আমরা সেই প্রথম অধ্যায়ের বেসিক যে ধারণাগুলো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে কিন্তু। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম যে স্ট্রাকচার কি, সি শার্পের সিনট্যাক্স গুলো আমরা দেখেছিলাম, যে আমরা সবসময় বলি যে সিনট্যাক্স গুলো যদি জানা থাকে তাহলে কি হয়, সিনট্যাক্স জানা থাকলে কিন্তু যে কোনো প্রোগ্রাম লেখাটা কিন্তু সহজ হয়। তুমি যখন সিনট্যাক্স জানবে তখন কিন্তু তুমি কোডগুলো লিখতে পারবে। আর সিনট্যাক্স যদি তোমার না জানা থাকে, প্রোগ্রামের স্ট্রাকচার যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি প্রোগ্রামিং এর কিন্তু গভীরে কিন্তু যেতে পারবে না। সুতরাং তোমার সিনট্যাক্সটাকে তুমি সবসময় আগে প্রায়োরিটি দিবে জানার জন্য। তারপরে আমরা ভেরিয়েবল শিখেছিলাম, যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তারপরে আমরা কিভাবে ইনপুট মেথড, আউটপুট মেথড, তারপরে আমরা কিভাবে নেম স্পেসকে আমরা ব্যবহার করব, আমরা কি কি ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা সি শার্পে কতগুলো কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ড গুলোকে আমরা ব্যবহার করেছি, এবং আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এ পর্যন্ত কিন্তু আমরা পেয়েছি, আমাদের কিন্তু ওইভাবে কিন্তু মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই। সুতরাং তোমরা এই সকল বিষয়গুলো কিন্তু ব্রেনেই রাখবে, এই সকল বিষয় তোমরা মুখস্থ করবে না। যেমন আমরা অনেকগুলো কিওয়ার্ডের কিন্তু ব্যবহার করেছি, সেই ব্যবহারগুলো থেকেই কিন্তু তোমরা অনেকগুলো কিওয়ার্ডের নাম কিন্তু তোমরা এখন লিখতে পারবে। তারপরে আমরা ডেটা টাইপ সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, লিটারেল। যেমন ডেটা টাইপ সম্পর্কে যখন তোমরা পড়বে তখন কিন্তু যা পড়েছো তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তার কিন্তু ডেটা টাইপ কত ধরনের রয়েছে, তার সাইজ কতটুকু, সে কি কত পরিমাণে সে ডেটাকে সে রাখতে পারে।
এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। যদি আমি বলি অনেক বড় একটি ডাটা, কিন্তু ডেটা যদি আমি বলি, যেমন আমি যদি বলি ইন্টিজার, তার কিন্তু রেঞ্জ রয়েছে। আমি যদি তার চেয়ে যদি বেশি ডেটাকে যদি আমি ধারণ করতে চাই কোনো একটি ভেরিয়েবলের মধ্যে, কিন্তু আমি টাইপ ডিক্লেয়ার করলাম কি ইন্টিজার, তার রেঞ্জের বাইরে, তখন কিন্তু এরর দেখাবে। তখন এই এররগুলো বোঝার জন্যও কিন্তু এই থিওরি বিষয়গুলো কিন্তু তোমাদের জানাটা কিন্তু অনেক জরুরি। তারপরে আমরা কনস্ট্যান্ট দেখেছিলাম, কনস্ট্যান্ট ব্যবহার করে আমরা প্রোগ্রাম করেছি। তারপরে আমরা এক্সপ্রেশন পড়েছিলাম, কিভাবে একটি এক্সপ্রেশন লিখতে হয়, কি কি ধরনের অপারেটর সি শার্পে ব্যবহৃত হয়। তারপরে আমরা পঞ্চম অধ্যায় পড়েছিলাম যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি এটা অনেকগুলো ক্লাসেই বলেছি তোমাদের যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমি প্রোগ্রামের মধ্যে যখন আমরা বিভিন্ন ধরনের শর্ত দিব, কি কি ধরনের আমি ডিসিশন নিতে পারি, তখন কিন্তু এই সকল স্টেটমেন্টগুলোর সাহায্যে কিন্তু আমি সেই ধরনের আমাদের ডিসিশনগুলো কিন্তু নিতে হয়। যেমন আমরা পড়েছিলাম ইফ এলস, ইফ এলস, নেস্টেড ইফ এলস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুইচ স্টেটমেন্ট, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে, সিনট্যাক্স গুলো জানবে। তোমাদের যদি দুর্বলতা থাকে তাহলে তোমরা এগুলো ব্যবহার করে ছোট ছোট প্রোগ্রাম লিখবে, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। তারপর আমরা লুপিং স্টেটমেন্ট সম্পর্কে আমরা দেখেছিলাম যে হোয়াইল লুপ, তারপরে ডু হোয়াইল লুপ, ফর লুপ, নেস্টেড লুপ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এই ডিসিশন মেকিং স্টেটমেন্ট গুলো, তারপরে লুপ যদি আমাদের যদি ধারণা যদি আমাদের ক্লিয়ার যদি না হয়, তাহলে কিন্তু আমরা যখন অনেক বড় একটি প্রোগ্রাম লিখবো তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপর আমরা অ্যারে সম্পর্কে জেনেছিলাম যে কিভাবে অ্যারে আমরা ব্যবহার করতে পারি, অ্যারের মধ্যে কিভাবে স্ট্রিং ব্যবহার করতে পারি, ডেটা নিয়ে কাজ করতে পারি। তারপরে আমরা মেথডের ব্যবহার শিখেছিলাম কিন্তু, কিভাবে আমরা দেখেছিলাম যে দু ধরনের মেথড, একটি আমরা বিল্ট ইন মেথড যেটা প্রিডিফাইন্ড যেটাকে আমরা বলি, সেই মেথড কি আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রিডিফাইন্ড মেথড কিন্তু আমরা ব্যবহার করেছি। তারপরে আমরা নিজের প্রয়োজনে কিন্তু অনেক মেথড কিন্তু আমরা তৈরি করতে পারি। সুতরাং সেই ইউ আন্ডারস্ট্যান্ড মেথড চ্যাপ্টারে কিন্তু আমরা এই সকল কৌশলগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখেছিলাম যে কোন মেথড কিভাবে ডাটাকে রিটার্ন করতে পারে, কোন টাইপ লিখলে সে মানকে রিটার্ন করবে না, এই সকল বিষয়গুলো। তারপরে আমরা দেখেছিলাম ক্লাস কি জিনিস, ক্লাস তো আমরা প্রথম থেকে আমরা ব্যবহার দেখেছি। তারপরে আমরা দেখেছিলাম স্ট্রাকচার, কিভাবে আমরা যেমন অ্যারেতে আমাদের থাকে কি একই টাইপের অনেকগুলো ভেরিয়েবলের কিন্তু সমষ্টি, স্ট্রাকচারে থাকে কি ভিন্ন ভিন্ন টাইপের কিন্তু থাকে। এই সকল পার্থক্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। তারপরে আমরা পলিমরফিজমের ব্যবহার দেখেছিলাম, কিভাবে আমরা মেথডকে ওভারলোড করতে পারি, অপারেটরকে ওভারলোড করতে পারি। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে সিল ক্লাসের ব্যবহার কিন্তু আমরা দেখেছি। এগুলো কিন্তু আমরা যদি ছোট ছোট এক্সাম্পল দেখি বা আমার ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা এই ধারণাগুলো তোমাদের একদম ক্লিয়ার হবে। তারপর তোমরা এই ক্লাসগুলো যদি রেগুলার দেখতে পারো বা তোমরা ভিডিওগুলো তোমরা মাঝে মধ্যে দেখলে কিন্তু তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হবে। তারপর আমরা 11 নম্বর অধ্যায়ে কিন্তু আমরা ইনহেরিটেন্স সম্পর্কে দেখেছিলাম, যে সেখানে আমরা ইনহেরিটেন্স কি সেটা জেনেছি, বেস ক্লাস কি, ডিরাইভড ক্লাস কি, কিভাবে আমরা ইনহেরিট করতে পারি, যে ইনহেরিটেন্সের সুবিধাগুলো কি আসলে, এই বিষয়গুলো কিন্তু আমরা ইনহেরিটেন্স চ্যাপ্টারে কিন্তু আমরা দেখেছি। আজকে আমরা দেখলাম ইন্টারফেস এবং ডেলিগেটস, যে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু সম্পাদন করতে পারিনি, কারণ সেই সুযোগ সি শার্পে দেয়নি। এই জন্য কিন্তু তারা সেই সুযোগটা কিন্তু রেখেছে ইন্টারফেসের মাধ্যমে। আমরা কিন্তু সেটাকে আমরা ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করেছি। তারপর আমরা ডেলিগেটের ব্যবহার দেখেছি, ডেলিগেট কি আমরা সেটা দেখেছি। তা তোমরা এগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখবে, প্র্যাকটিসের মধ্যে রাখলে তোমাদের এই সকল ধারণাগুলো কিন্তু ক্লিয়ার হবে। তা তোমরা যদি বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভবিষ্যতে তোমরা কিন্তু অনেক এগোতে পারবে বলে আমি মনে করি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এবং তোমরা আমাকে ইমেল করতে পারো, আমি উত্তর দিব। আর তোমরা এই সকল যে বিষয়গুলো এগুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখতে পারলে কিন্তু, এবং কোডিং গুলো যদি তোমরা দেখো বারবার, অনেকগুলো প্রোগ্রাম আমি এই পর্যন্ত তোমাদের কিন্তু করিয়েছি, সেই সকল প্রোগ্রামগুলোকে যদি তোমরা প্র্যাকটিস করো এবং নতুন নতুন আরো অনেকগুলো প্রোগ্রামকে তোমরা বাসায় বসে যদি সলভ করো, তাহলে কিন্তু তোমাদের প্রোগ্রামিং এর স্কিলটা কিন্তু বেড়ে যাবে। যে একটা সাবজেক্ট, যে প্রোগ্রামিং এর সাবজেক্ট কিন্তু তোমার শুধুমাত্র একটি নির্দিষ্ট সেমিস্টারের জন্য কিন্তু নয়। তোমরা কিন্তু
এটা ব্যবহার করে একটি সফটওয়্যারকে ডেভেলপ করতে পারো এবং নিজের যে ভবিষ্যৎ বা তোমার কেরিয়ারটাকে কিন্তু এর মাধ্যমে তুমি চেঞ্জ করতে পারো অনেক অনেক প্র্যাকটিসের মাধ্যমে। তোমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারো, সেখানে অনেক ভালো ধরনের ওয়েবসাইট রয়েছে। সে সকল ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা আমাদের বইয়ে যে সকল অধ্যায়গুলো রয়েছে তার চেয়েও বাড়তি অনেক কিছু রয়েছে, সেখান থেকেও তোমরা হেল্প নিয়ে কিন্তু তোমরা করতে পারো। এবং তোমাদের একটা টার্গেট যেটা রাখা উচিত, তোমরা কিভাবে একটি সফটওয়্যারকে ডেভেলপ করবে, তোমরা কিভাবে এর মাধ্যমে তোমরা কিভাবে অনলাইনে আর্ন করতে পারো। তো সুতরাং তোমরা, আশা করি আমি যে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা এই সকল বিষয়গুলোকে পারবে এবং জানবে। আমি মনে করি তোমাদের সেই মেধা রয়েছে এবং শুধুমাত্র প্র্যাকটিস কিন্তু মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তোমরা এই জিনিসগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে এবং প্রোগ্রামিংকে অবশ্যই কঠিন হিসাবে নিবে না, তোমরা এটাকে সহজ হিসাবে নিবে। এটা কিন্তু সহজ, এটাকে প্র্যাকটিস করতে পারলে তোমাদের কিন্তু ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলে আমি মনে করি। কারণ আমাদের আগামী দিনগুলোতে কিন্তু আমাদের ভাষা কিন্তু হবে প্রোগ্রামিং কিন্তু। তো সুতরাং তুমি যখন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো জানবে, নতুন যে কোনো ল্যাঙ্গুয়েজই আসুক না কেন তুমি সহজেই কিন্তু সেই প্রোগ্রামিংটাকে কিন্তু রপ্ত করতে পারবে। এছাড়াও যে চতুর্থ শিল্প বিপ্লব, সেখানেও কাজ করার জন্য কিন্তু তোমরাই কিন্তু তোমাদের সাবজেক্টের সাথেই কিন্তু তার সমন্বয় রয়েছে এবং যোগসূত্র রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রেখে এবং এই ফিল্ডটাকে তোমরাই ধরে রাখবে, তোমাদের এই প্রোগ্রামিং এর ফিল্ডকে। তা তোমরা যদি এই ভিডিওটাকে আবার দেখতে চাইলে skills.gov.bd ওই ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে তোমরা লগ ইন করলে এটাকে দেখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করছি। তোমাদের সুন্দর জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।